নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন, কারণ এটা কিন্তু আজকাল খুব হচ্ছে। যেটা হচ্ছে সেটাই আমি বলি। কারণ ওই কঠিন কঠিন বিষয়গুলো নিয়ে নাড়াচাড়ার থেকে সহজ সরল যেসব বিষয়গুলো প্রত্যেক দিন আমাদের সমাজে ঘটছে, সেটা নিয়ে আলোচনা করতে আমি বেশি ভালোবাসি, আর সেটাই বেশি প্রয়োজন মনে করি। তাই এই টপিকটাকে টপিকটা কি, যে স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে, বা বারবার পালিয়ে যাচ্ছে, মানে ফিরে আসছে আবার চলে যাচ্ছে। সেটা কখনো একজন পুরুষ হতে পারে, বা অনেকজন পুরুষের সঙ্গে সে পালিয়ে যাচ্ছে। অনেকের সঙ্গে সম্পর্ক আছে, কখনো এক্স এর সঙ্গে পালাচ্ছে, কখনো ওয়াই এর সঙ্গে পালাচ্ছে, কখনো জেড এর সঙ্গে পালাচ্ছে, মানে পালিয়ে যাচ্ছে। এটা একটা প্রবণতা, মাঝে মাঝে প্রেমে পড়ছে আর পালিয়ে যাচ্ছে স্বামীকে ছেড়ে। বা অনেক সময় এটাও হয় যে একজনের সঙ্গে পালিয়ে গেছে, তার সঙ্গে বহুদিন ধরে সংসার করছে, আপনার সংসারে আর ফিরছে না। বা অনেক সময় এরকমও হয়, আপনি কোনো খোঁজ খবর রাখেন না, জানতে পেরেছেন যে পাশের গ্রামে পালিয়ে গেছে, তো আপনি একবার গেছেন খুঁজতে, খুঁজে পাননি, কিন্তু শুনতে পেরেছেন লোকমুখে যে আপনার স্ত্রী পালিয়ে গেছে। অনেক সময় এটাও হয় যে পাশের পাড়া দিয়ে আপনার বিয়ে করেছে, ড্যাং ড্যাং করে হাতটা ধরে আপনার সামনে দিয়ে যাচ্ছে, দেখ কেমন লাগে। তো এরকম অভিযোগ অনেক সময় আসে। ইভেন আমার কমেন্ট সেকশনেও এরকম একটা অভিযোগ এসেছিল যে আমার স্ত্রী বারবার পালিয়ে যাচ্ছে, তো আমি কি আইনি ব্যবস্থা এর বিরুদ্ধে নিতে পারি। দেখুন, সেকশন 497 আইপিসি, আগে এটা ছিল। ছিল বলছি কারণ আইপিসি তো অবশ্যই এখনো তার এক্সিস্টেন্স আছে, কিন্তু কোথায় আছে পুরনো আইনে, পুরনো ডিসপোজাল যেগুলো যেগুলো হয়নি, ট্রায়াল চলছে, সেগুলোতে কিন্তু এখনো আইপিসি বেঁচে আছে, মানে 22 এখনো অস্তিত্ব কিন্তু বিদ্যমান। কিন্তু পুরনো যে আইনটা ছিল, আইপিসি, মানে ছিল বলছি যে এখন যে নতুন করে কিছু ঘটছে সেগুলো তো আইপিসি অনুসারে হবে না, সেটা বিএনএস অনুসারে হবে, মানে ভারতীয় ন্যায় সংহিতা 2023 অনুসারে হবে। কিন্তু পুরনো যে আইপিসি ছিল বা বিএনএস আছে, এগুলোতে কিন্তু এই যে ব্যভিচার, স্ত্রী যে পরকিয়া করছে অন্য কারোর সঙ্গে, স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গে, সে একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে, বা অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে তার একটা শারীরিক সম্পর্ক আছে, মানে এই যৌন সম্পর্ক আছে। তো এই যে সম্পর্কটা আছে, মানে অ্যাডাল্ট মধ্যে ওয়াইফ আছে, তো তার এগেনস্টে এই ব্যবস্থা নেওয়ার একটা জায়গা ছিল সেকশন 497 আইপিসি। তার জন্য পানিশমেন্ট ছিল, এটা একটা ক্রিমিনাল অফেন্স ছিল। কিন্তু 2018 সালে একটা জাজমেন্ট এসেছিল। তার কেস রেফারেন্স কি ছিল? জোসেফ সাইন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো 5 জাজেস বেঞ্চ সুপ্রিম কোর্টে বলেছিল যে এই যে সেকশন 497 আইপিসি, সেটা আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 21 এর, মানে 21 ইন্ডিয়ান কনস্টিটিউশনের ভায়োলেশন। স্ত্রী কখনোই বা কোনো মহিলা কখনো পণ্য নয় পুরুষ মানুষের, মানে তার স্বামীর পণ্য নয়। তো এই ক্ষেত্রে এই যে 497 আইপিসি কে রিমুভ করা হয়েছিল আইপিসি থেকে। আর পরবর্তীকালে যখন এই বিএনএস সিস্টেম, মানে ভারতীয় ন্যায় সংহিতা, সেটাতে কিন্তু আতুন করে এই যে অ্যাডাল্টারি পার্টটাকে, মানে অ্যাডাল্টারির জন্য যে পানিশমেন্টের জায়গা ছিল, বা অ্যাডাল্টারি একটা ক্রিমিনাল অফেন্স ছিল এক সময় আইপিসিতে, সেটাকে কিন্তু আর সংযুক্ত করা হয়নি। মানে সেটা কিন্তু এখন অ্যাডাল্টারিটা ক্রিমিনাল অফেন্স নয়, এটা আপনাকে বুঝে নিতে হবে। অনেক সময় অনেকের মনে এই ধারণা থাকে যে আমার স্ত্রী অনেক সময় পালিয়ে গেছে, আমি গিয়ে থানায় একটা কেস করবো, কারণ আগে এটা তো হতো। তো সেই অভ্যাস বা প্রবণতা আমাদের মধ্যে এখনো আছে। তাই আমি এটা এত কিছু বলার কারণটা হলো, কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হলো, মানে কোথায় গিয়ে রিমুভ হলো, এটাকে বলে দাও যে এখন কিন্তু পরকিয়া আইনি ভাবে বৈধ কি অবৈধ সে বিষয়ে আমি যাব না। আইনি ভাবে কিন্তু এটা কোনো ক্রিমিনাল অফেন্স নয়। মানে পরকিয়া যদি কেউ করে, কেউ যদি কোনো পুরুষের সঙ্গে, তার পছন্দের পুরুষের সঙ্গে স্ব ইচ্ছায় যদি চলে যায়, সেটা কিন্তু কখনোই ক্রিমিনাল অফেন্স নয়, এর জন্য কোনো পানিশমেন্ট নেই। এবার আমি আসি, তাহলে কি কি করব? সত্যি তো অসুবিধার মধ্যে আছি, একজন আমি হতভাগা পুরুষ, আমি কি করতে পারি? আপনার করার অনেক কিছুই আছে। তার মধ্যে এটা একটা অপশন আছে যে আপনি আপনার স্ত্রীকে বুঝিয়ে আবার নিয়ে আসতে পারেন, সংসার শুরু করতে পারেন। এই অপশনটা যদি আপনার ভালো লাগে, আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু আপনি যখন জানতে চাইছেন যে আইনি পদক্ষেপ আমি কি কি নিতে পারি, তো একজন হিন্দু হিসেবে, আপনি যদি হিন্দু স্বামী হন, আপনার কি কি আইনি রাস্তা খোলা আছে সেইটাই আমি বলছি। আপনি দেখুন, আপনার স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সঙ্গে পালিয়ে যায়, তাহলে আপনি কি করতে পারেন? তাকে ডাইভোর্স দিতে পারেন। মিউচুয়াল ডাইভোর্সের পার্ট তো আছেই, আপনারা দুজনের কাছে অ্যাপ্রোচ করলেন যে আমরা চলো জয়েন্টলি মিউচুয়াল ডাইভোর্স পিটিশন করি, সেকশন 13B হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে। কিন্তু এক্ষেত্রে যদি এটা সম্ভব না হয়, আপনি কন্টেস্টেড ডিভোর্সও অ্যাপ্লাই করতে পারেন। তার জন্য সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে আপনি এটা করতে পারেন। কিন্তু এবার বলুন যে হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 13
কি এরকম কোনো প্রভিশন আছে যেখানে ওয়াইফের এই যে পালিয়ে যাওয়াটা অন্য পুরুষের সঙ্গে বা অন্য পুরুষের সঙ্গে সংসার করাটা এটাকে গ্রাউন্ডস অফ ডাইভোর্স হিসেবে তার মান্যতা দিচ্ছে? অবশ্যই দিচ্ছে। এই যে অন্য পুরুষের সঙ্গে আপনার স্ত্রী বসবাস করছে বা পালিয়ে যাচ্ছে বা আপনাকে না জানিয়ে, আপনাকে কোনো রকম জাস্টিফাইড রিজন না দিয়ে এই যে পালিয়ে গেল, এটা কিন্তু একটা মেন্টাল আর ইমোশনাল ক্রুয়েলটি। এটা কিন্তু সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে এটাও কিন্তু একটা ডাইভোর্সের বড় গ্রাউন্ড। কারণ একটা পুরুষ কিন্তু যখনই তার স্ত্রী পালিয়ে যায়, তাকে কিন্তু সামাজিকভাবে কিন্তু একটা লজ্জা, একটা কিন্তু সম্মুখীন হতে হয়। তার সম্মানহানি হয়, তার সব জায়গায় সম্মানহানি হয়, তার অফিসে, তার ব্যবসায়িক জায়গায়, তার পরিবারে, বন্ধুদের মাঝখানে, সব জায়গায় তাকে মাথা নিচু হয়ে যায়, তার ফেস লস হয়। তো সেক্ষেত্রে তার কাছে কিন্তু একটা এটা ইমোশনাল আর মেন্টাল ক্রুয়েলটির একটা ম্যাটার। এক্ষেত্রে কিন্তু অবশ্যই সে ডাইভোর্স প্রেয়ার করতে পারে। কোন গ্রাউন্ডের উপর? অ্যাডাল্টারি গ্রাউন্ডের উপর, মেন্টাল ক্রুয়েলটি আর ইমোশনাল ক্রুয়েলটির উপর। অ্যাডাল্টারি পার্টেও কিন্তু সে মানে এই যে পরকীয়া সম্পর্কে আপনার স্ত্রী আছে বা তার সঙ্গে একটা পুরুষের, অন্য পুরুষের সঙ্গে একটা শারীরিক সম্পর্কের মধ্যে আপনার স্ত্রী আছে, এটাও কিন্তু একটা ডাইভোর্সের গ্রাউন্ড। এটাও কিন্তু সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্টে পরিষ্কারভাবে বলা আছে যে স্ত্রী যদি অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে, মানে স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু এই স্বামীটি তার ওয়াইফের এগেনস্টে ডাইভোর্সের কেস ফাইল করতে পারে। আর সেটা যদি প্রমাণিত হয়, অবশ্যই সে ডাইভোর্স পেতে পারে। এরকমই কিন্তু আইনি প্রবিধান আছে। তাই কোনো চিন্তার বিষয় নেই। আপনি অবশ্যই, যদি সেরকম প্রমাণ আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই ডাইভোর্স প্রেয়ার করতে পারেন। এবার আসি যে দেখুন, প্রথমেই যেটা বলার, যে আপনি তো বলতেই পারেন যে আপনার স্ত্রী অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে পালিয়ে গেছে, সংসার করছে, মাঝে মাঝেই পালিয়ে যায়, এরকম বিভিন্ন অভিযোগ তো আপনি করছেন। কিন্তু এটা প্রমাণ তো করতে হবে। কোন কোন প্রমাণ থাকলে বা কোন কোন এভিডেন্সেস থাকলে আপনি সেটা কোর্টে প্রমাণ করতে পারবেন যে আপনার অভিযোগটি সত্য, সেটা নিয়ে এবার আলোচনা করব। সেটা হলো, আপনার স্ত্রী পালিয়ে যাচ্ছে, এটা আপনার অভিযোগ। সেটাকে প্রমাণ করতে হলে প্রথমেই যেটা লাগবে সেটা হলো, আপনাকে থানায় একটা জেনারেল ডায়েরি করতে হবে যখন আপনার স্ত্রী চলে যাবে। বা আপনি যদি না জানেন আপনার স্ত্রী কোথায় গেছে, সেখানে আপনাকে মিসিং ডায়েরি করতে হবে। এবার এই মিসিং ডায়েরি যখন রিপিটেড টাইমে আপনি করবেন বা জেনারেল ডায়েরি আপনি করবেন, এটাতে কি প্রমাণ হলো? ওয়াইফ এরকম আপনাদের ছেড়ে চলে যাওয়ার একটা প্রবণতা ওয়াইফের মধ্যে আছে। পরবর্তীকালে পুলিশ ধরুন আপনার ওয়াইফকে কোনো জায়গা থেকে রিকভারি করলো, এই রিকভারি এখান থেকে করছে বা যার কাছ থেকে বা যার কাস্টাডি থেকে রিকভারি করছে, সেটাও কিন্তু একটা প্রমাণের জায়গা থাকবে যে অমুকের সঙ্গে পালিয়ে গেছিল, তাই অমুকের বাড়ি থেকে ওয়াইফকে উদ্ধার করা হয়েছে। এটাও কিন্তু একটা প্রমাণের জায়গা তৈরি করবে। এছাড়া আপনি যদি জানেন আপনার স্ত্রী অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে পালিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? প্রথমেই যেটা বলবো সেটা হলো, থানায় গিয়ে একটা জেনারেল ডায়েরি লেখাতে পারেন, মিসিং ডায়েরি করতে পারেন। এছাড়া আপনি থানায় কমপ্লেন ফাইল করতে পারেন। সেই কমপ্লেনটা এফআইআর হিসেবে নাই বা ট্রিট হলো, কিন্তু আপনি জানিয়ে রাখলেন আপনার পার্ট থেকে। এরকম ভাবে যদি বারবার আপনার স্ত্রী পালিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছেও কিছু প্রমাণ থাকবে। দেখুন, আমার স্ত্রীর এই প্রবণতা আছে, মাঝে মাঝে আমাদের না বলে, না জানিয়ে ও এরকম চলে যাচ্ছে। এটা কিন্তু একটা আপনার সপক্ষে যাবে। এই যে ওয়াইফের যেই টেন্ডেন্সিটা, এটা কিন্তু একটা প্রমাণের জায়গা তৈরি করবে। এছাড়া আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো যখনই মিসিং ডায়েরি করবেন, তখন দেখবেন অনেক সময় পুলিশ কিন্তু তার তরফ থেকে একটা তাকে আপনার ওয়াইফকে খুঁজে বের করা রিপোর্ট নেবে। পুলিশ জানতে পারলো যে অমুকের বাড়িতে আপনার স্ত্রী আছে। কারণ পুলিশের ইনভেস্টিগেশন বা পুলিশের ইনকোয়ারি প্রসিডিওর আমাদের সাধারণ মানুষের থেকে অনেক বেশি উন্নত, এবং সেটা অনেক, তারা প্রশিক্ষণ প্রাপ্ত সংগঠনের তারা কর্মী। তাই তারা কিন্তু অনেক ভালো খুঁজে বের করার কাজটা জানে। তারা খুঁজে বের করবে এবং যার বাড়ি থেকে বা যার কাস্টাডি থেকে আপনার ওয়াইফকে রিকভারি তারা করবে, সেটাও কিন্তু পুলিশ তার রিপোর্টে লিখবে। আপনি পারলে সেটা আরটিআই মাধ্যমে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 অনুসারে যে আইনটা আছে, এই আইনের অনুসারে কিন্তু আপনি চাইলেই সেই রিপোর্টটা আপনি আরটিআই করে কালেক্ট করতে পারেন। এছাড়া আপনি না হলে কোর্টের অর্ডারও কিন্তু সেটা আপনি কালেক্ট করতে পারেন। যদি আরটিআই মাধ্যমে সেটা না পাওয়া যায়, তাহলে আপনি কোর্টের অর্ডারে, সেটা যখন আপনি ডাইভোর্স ফাইল করবেন, সেটা কোর্টের অর্ডারে আপনি কালেকশন করতে পারেন, ল্যান্ডেড কোর্ট যদি সেই অর্ডারটা দেয়। এছাড়া কি আছে, আপনার কাছে ধরুন আপনার স্ত্রীর কল রেকর্ডিং আছে, যে আপনার ওনার প্রেমিকের সঙ্গে উনি কথা বলেছেন, সেরকম যদি আপনার কাছে কল রেকর্ডিং থাকে, বা আপনার কাছে কোনো ভিডিও চ্যাট আছে, বা আপনার কাছে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট, মেসেঞ্জার চ্যাট বা এসএমএস, ইমেল, এমন কিছু আছে যেটাতে প্রমাণ হচ্ছে যে আপনার স্ত্রী ওর সঙ্গে পালিয়ে যাবে বা পালিয়ে যাচ্ছে বা পালিয়ে গেছে, এরকম যদি কোনো প্রবণতা বা এরকম কোনো কাজ যেটা হয়েছে বা হবে, এরকম যদি প্রমাণ আপনার কাছে থাকে, তার স্ক্রিনশট থাকে, সেটাও কিন্তু আপনার কাছে প্রমাণ হতে পারে। এছাড়া ধরুন আপনার বাড়িতে যারা কাজ করে, যারা ডোমেস্টিক হেল্প আছে, যারা আপনাদের গৃহকর্মে সহযোগিতা করে, এরকম কর্মচারী আপনার বাড়িতে আছে, তারাও যদি কোর্টে গিয়ে এই সাক্ষীটা দেয় যে দেখেছি দিদিকে বা ওই কাকিমাকে অন্য কারোর সঙ্গে হয়তো ফোনে কথা বলছিল,
শুনে মনে হচ্ছিল যে সে তার অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে প্রেমের কথা বলছে, বা আমরা দেখেছি যে অমুক পুরুষের সঙ্গে তাকে ঘোরাফেরা করতে, এবং এমন পজিশনে দেখেছি যেটা মনে হয়েছে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে। বা এরকমও যদি কিছু আপনার কাছে সাক্ষী আপনি পেয়ে যান যারা বলবে যে হ্যাঁ আমরা দেখেছি আমাদের রেস্টুরেন্টে এসে মাঝে মাঝে বসতো, দুজন অনেকক্ষণ গল্প করতো, তো সেগুলো কিন্তু একটা জায়গা তৈরি হয় যে এটা পরকীয়া সম্পর্ক ছিল আগে থেকে এদের মধ্যে। এছাড়া যদি আপনি দুজনের ফোন নাম্বার কালেক্ট করতে পারেন, সেটাও কিন্তু কোর্ট থেকে অর্ডার করিয়ে কিন্তু আপনি তাদের সিডিআর আর টাওয়ার লোকেশন ডিটেলসও কিন্তু আপনি পেতে পারেন। সেক্ষেত্রে কল ডিটেলস রেকর্ড থেকে কিন্তু জানা যেতে পারে তাদের মধ্যে একটা কতক্ষণ ধরে কথা হয়েছিল, কবে কবে কথা হয়েছিল, বা এই কন্টিনিউয়াস তাদের মধ্যে কথা হয়েছে ঘন্টার পর ঘন্টা, সেটাও কিন্তু একটা প্রমাণের জায়গা তৈরি করে। এছাড়া আপনার যেখানে আপনার বাড়ি তার কাছাকাছি বা যেখানে তারা মিটিং করছে সেসব জায়গায় সিসিটিভি ফুটেজ যদি আপনি কালেকশন করতে পারেন, বা সেখানে যদি কোনো ভিডিও ফটোস যদি আপনার কাছে চলে আসে, সেগুলো থেকেও কিন্তু প্রমাণের একটা জায়গা তৈরি হয়। আর সেগুলো থেকে যদি প্রমাণ করার মতো জায়গা তৈরি হয় যে সব ফটো বা ভিডিও দেখে যে তাদের মধ্যে একটা গভীর প্রেমের সম্পর্ক আছে, বা তাদের মধ্যে একটা এমন কিছু আছে যেটা থেকে প্রমাণ করা যায় তাদের মধ্যে অ্যাডাল্টারি রিলেশনশিপ তৈরি হয়েছে বা তৈরি হয়েছিল, সেটাও কিন্তু কোর্টে আপনি প্রডিউস করতে পারেন। এছাড়া আপনার স্ত্রী ধরুন কোনো হোটেলে সেই পুরুষ মানুষটির সঙ্গে রাত্রিবাস করেছেন, সেখানে হোটেলের রেজিস্টার থেকে যদি এটা প্রমাণ করা যায় যে দুজন এক রুমেই ছিলেন, সেটাও কিন্তু আপনার কাছে একটা বড় প্রমাণ হতে পারে। এছাড়া ওখানকার কর্মচারী বা ওখানকার ম্যানেজার স্টাফ যারা আপনার হয়ে বলবে, মানে এই যে সাক্ষীটা দেবে যে হ্যাঁ দেখেছিলাম এই মহিলাটি এই পুরুষ মানুষের সঙ্গে একসঙ্গে এক হোটেলে ছিলেন, এক রুম শেয়ার করেছেন, এই রুমে একটাই বেড ছিল, তো সেই জায়গাটাও যদি কেউ বলে দেয় সেটাও কিন্তু একটা প্রমাণের জায়গা। এছাড়া আপনার স্ত্রী ধরুন তার প্রেমিকের সঙ্গে একটা বাড়িতে ভাড়া আছে, সেই বাড়ির মালিকও যদি কখনো এই স্টেটমেন্ট আপনার হয়ে দেয় যে হ্যাঁ জানি যে এরা স্বামী স্ত্রী, এরা আমার বাড়িতে এতদিন ধরে ভাড়া আছে এবং তাদের সম্পর্কটা যথেষ্টই গভীর, এবং তারা আমি জানি স্বামী স্ত্রী, সেই হিসেবেই তারা আমাকে পরিচয় দিয়ে ভাড়া নিয়েছে, এই স্টেটমেন্টটাও যদি আপনি পেয়ে যান কোর্টে, যদি আপনার হয়ে এই বক্তব্যটা সে রাখে, সেটাও কিন্তু আপনার পক্ষে সহায়ক হতে পারে। এছাড়া যেই খানে আপনার ধরুন স্ত্রী আর ওই প্রেমিক আছে, তার আশেপাশের লোকরাও মানে প্রতিবেশীরাও যদি এই স্টেটমেন্ট দেয়, বা তার আত্মীয়রাও যদি স্টেটমেন্ট দেয় হ্যাঁ যে এই পুরুষ মানুষটির সঙ্গে এই মহিলাটি বসবাস করছে, আমরা জানি এরা স্বামী স্ত্রী, এদের মধ্যে এতদিন ধরে সম্পর্ক আছে, দেখতে পাচ্ছি এরা স্বামী স্ত্রী মনে হয়, বা কেউ যদি বলে হ্যাঁ যে জানি এরা স্বামী স্ত্রী নয় কিন্তু এরা একটা লিভ ইন রিলেশনশিপের মধ্যে আছে, এটাও কিন্তু আপনার পক্ষে সহায়ক হতে পারে। তো এরকম এভিডেন্সেস যদি আপনি জোগাড় করতে পারেন, শুধু এরকম নয় যে কাগজপত্রের ডকুমেন্টস, যদি এরকম উইটনেসের টেস্টিমনিও আপনি জোগাড় করতে পারেন, যারা আপনার আদালতে যাবে সাক্ষী দেবে যে হ্যাঁ এদের আমি চিনি, এরা এরকম ভাবে স্বামী স্ত্রীর মতো করে বসবাস করছে, বা কেউ যদি বলে লিভ ইন রিলেশনশিপের মধ্যে আছে, বা কেউ যদি বলে হ্যাঁ এক হোটেলে দেখেছি এক রুম শেয়ার করতে, এগুলো কিন্তু আপনার পক্ষে সহায়ক হবে, আর এগুলো কিন্তু কোর্টে সবগুলো অ্যাডমিসিবল হওয়ার একটা জায়গা তৈরি করে। এছাড়া আপনার অভিযোগ আপনার স্ত্রীর সঙ্গে সেই পুরুষ মানুষটির একটা যৌন সম্পর্ক আছে, এটা কিভাবে প্রমাণ করবেন? ধরুন আপনার কাছে এমন কোনো ভিডিওস পেয়ে গেলেন, বা এমন কোনো ভিডিও কলের চ্যাট পেয়ে গেলেন, বা স্ক্রিন রেকর্ডিং কোনো ডকুমেন্ট পেয়ে গেলেন, বা আপনি এমন কোনো ফটো পেলেন যেটা থেকে প্রমাণ হচ্ছে তাদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশনশিপ আছে বা ছিল, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা প্রমাণের জায়গা রাখে। তবে এই যে ইলেকট্রনিক এভিডেন্স গুলো আছে বা এই যে ডকুমেন্টস গুলো আছে, এগুলোকে কখনো খোঁজার জন্য ওয়াইফের ল্যাপটপ, ওয়াইফের মোবাইলে হাত রাখবেন না, কারণ এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স, এটা কিন্তু কখনোই উচিত না তার পারমিশন ছাড়া। আপনাকে কিন্তু সেটা কালেকশন করতেও হয়, সেটা কোর্টের পারমিশন নিয়ে আপনাকে কিন্তু করতে হবে, এটা একদম মাথায় রাখবেন, নাহলে কিন্তু আপনি এই ডকুমেন্টসটা ধরুন আপনার ওয়াইফের মোবাইল থেকে আপনি চুরি করলেন, সেটাও কিন্তু একটা থেফট। এই চুরির পাল্লায় পড়বেন না, একটা প্রমাণ করতে গিয়ে আরেকটা দোষ নিজের ঘাড়ে নেবেন, এটা আমার অনুরোধ। কারণ কারো মোবাইল, কারো ল্যাপটপ, কারো সোশ্যাল মিডিয়া যদি আপনি সার্চিং করেন তার পারমিশন ছাড়া, মানে তার পাসওয়ার্ড ব্রেক করে বা চুরি করে, সেটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স। এছাড়া আপনার স্ত্রী যদি আপনাকে পরিত্যাগ করে 2 বছরের বেশি সময়ের জন্য তার প্রেমিকের সঙ্গে থাকে, বা আপনার বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকে জাস্টিফাইড রিজন না দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনার স্ত্রীর বিরুদ্ধে ডিজার্শনের গ্রাউন্ডের উপর, মানে এই সেকশন 13 এর হিন্দু ম্যারেজ অ্যাক্টের যে গ্রাউন্ডস আছে তার উপর কিন্তু ডাইভোর্স ফাইল করতে পারেন। এছাড়া আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো আপনি আপনার স্ত্রীকে সেকশন 9 হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে একটা রেস্টোরেশন অফ কনজুগাল রাইটের একটা আপনি ওনার এগেনস্টে কেস করতে পারেন। সেই কেসের ডিগ্রি পাস হওয়ার 1 বছরের মধ্যে আপনার স্ত্রী যদি ফিরে না আসে, তাহলে কিন্তু আপনি ডাইভোর্স ফাইল করতে পারেন এই গ্রাউন্ডসের উপর। এছাড়া অনেক সময় দেখা যায় স্ত্রী যখন স্বামীকে ছেড়ে এভাবে অন্য প্রেমিকের হাত ধরে চলে গেছে, তার কিন্তু এই সামাজিক লজ্জা বা বিভিন্ন এই যে সামাজিক চাপ
বা একটা তার পারিবারিক চাপ সবকিছু থেকে একটা মানসিক সমস্যা তৈরি হয়, মানে এই যে মানসিকভাবে সে ডিপ্রেশনে মনে থাকে, বিধ্বস্ত হয়ে যায়। তো এটাও তো একটা মেন্টাল অ্যান্ড ইমোশনাল ক্রুয়েলটি। সেই জায়গা থেকে আপনি কিন্তু চাইলে একজন কাউন্সিলর বা একজন সাইকোলজিস্টের সঙ্গে পরামর্শ করতে পারেন, তাকে আপনি দেখাতে পারেন। আপনাকে ডাক্তার বা এই সাইকোলজিস্ট বা এই কাউন্সিলররা যদি আপনারকে দেখে যদি তারা মনে করেন যে সত্যি সত্যি এই ব্যক্তিটি মানসিকভাবে বিধ্বস্ত, ইনি ডিপ্রেশনের মধ্যে আছেন, এই কারণে সেটা যদি তারা লিখে দেন, তাহলে কিন্তু সেটাও আপনার পক্ষে ডিভোর্সের যে গ্রাউন্ডস আছে সেটাকে এস্টাবলিশ করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সহায়ক হবে। এছাড়া আরেকটা বড় প্রমাণ কিন্তু আপনি পেতে পারেন, সেটা হলো আপনার স্ত্রী ধরুন কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থার মাধ্যমে তার প্রেমিককে নিয়ে ঘুরতে গেল। সেই কাগজ যদি আপনার কাছে থেকে থাকে যে এরা দুজনে একসঙ্গে সংস্থার মাধ্যমে কোথাও ভ্রমণ করতে গেছে বা সেখানে ছিল, এই প্রমাণগুলো যদি আপনি জোগাড় করতে পারেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে সহায়ক হতে পারে। এছাড়া আপনার স্ত্রী যদি কোনো ধরুন ইন্স্যুরেন্স পলিসি করেছে আর সেখানে নমিনি ধরুন সেই পুরুষ মানুষটিকে করেছে, এছাড়া সেই পুরুষ মানুষটি যদি আপনার স্ত্রীকে তার ইন্স্যুরেন্সে বা তার কোনো ব্যাংক অ্যাকাউন্টে বা যেখানেই হোক নমিনি হিসেবে যদি নমিনেট করে, সেই কাগজ যদি আপনি জোগাড় করতে পারেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে লাভজনক হবে। এছাড়া অনেক সময় এটা দেখা যায়, সেটা হলো অনেক সময় সেই পুরুষটি বা আপনার স্ত্রী দুজনকে টাকা লেনদেন করে অনবরত, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা প্রমাণের জায়গা তৈরি করে যে এদের মধ্যে একটা রিলেশনশিপ ছিল, কারণ এই যে ট্রানজাকশন ডিটেলস, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা লাভজনক পয়েন্ট হতে পারে। এছাড়াও একটা বড় প্রমাণ কিন্তু আছে, সেটা হলো কোর্টের অর্ডারে আপনি এটা চেষ্টা করতেই পারেন, সেটা হলো আপনার স্ত্রীর ধরুন কোনো যৌন রোগ আছে আর সেটা ওই পুরুষ মানুষটিরও সেই যৌন রোগে সে আক্রান্ত হয়েছে, দুজনই একই টাইপের যৌন রোগে দুজন আক্রান্ত, এটাও কিন্তু একটা বড় প্রমাণ যে দুজনের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন হয়েছিল, তাই একজন অপরজনের থেকে ইনফেক্টেড হয়েছে, কারণ অসুখটি ছোঁয়াছে। এটাও কিন্তু একটা বড় প্রমাণের জায়গা তৈরি করে। এটাও কিন্তু আপনি কোর্ট অর্ডারে দুজনের মেডিকেল টেস্ট করিয়ে এটা প্রমাণ করতে পারেন। এভাবেই আপনি বিভিন্নভাবে এভিডেন্সেস জোগাড় করতে পারেন। সেই এভিডেন্সেস গুলো কোর্টে যদি আপনি পেশ করেন, অবশ্যই আপনার ক্ষেত্রে সেটা লাভজনক এবং সুবিধাজনক হবে। তবে একটা কথা, যখনই আপনি কোনো আইনি পদক্ষেপ নেবেন তখন অবশ্যই আপনি একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে আপনি অগ্রসর হবেন, এই আশা রাখি। কারণ এই ভিডিওগুলো সবসময় একটা জেনারেল কনসেপশন বিল্ডিং করে, একটা অ্যাওয়ারনেস তৈরি করে, কিন্তু এগুলো কিন্তু কখনোই কারো ব্যক্তিগত পরিসরে গিয়ে আলোচনা করে না, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, তার পরিস্থিতি আলাদা, তার জীবনের সংঘর্ষের কাহিনী আলাদা। তাই আপনার পরিস্থিতি আমার ক্যামেরার এপার থেকে কখনোই বিচার করা সম্ভব নয়। তাই এই ভিডিওটাকে একটা অ্যাওয়ারনেস ভিডিও হিসেবেই গ্রহণ করবেন। আপনার পরবর্তীকালে যদি কোনো ডিসিশন মেকিং করতে হয় বা আপনি যদি কোনো স্টেপ নেন, সেটা অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ অ্যাডভোকেটের পরামর্শ অনুযায়ী করবেন, এটা আমার অনুরোধ। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, মনে হয় যদি এই জেনারেল কনসেপশন বিল্ডিং ভিডিওটা বা এই অ্যাওয়ারনেস ভিডিওটা আরো অনেককে ইনফরমেশন দিয়ে সাহায্য করবে, তাহলে আরো সবার সঙ্গে আশা করি এটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন। আগামী ভিডিওতে আরো নতুন নতুন ইনফরমেশন নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার।